আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আশা রাখি সবাই ভালো আছো। তোমাদের গত সপ্তাহে আমি একাদশ অধ্যায়ের নবম দশম শ্রেণীর একাদশ অধ্যায়ের খনিজ সম্পদ বা জীবাশ্ম জ্বালানি সম্পর্কে আলোচনা করেছিলাম। সেইখানে আমরা হাইড্রোকার্বন সম্পর্কে তোমাদের বিস্তারিত বলেছি, তাদের ব্যবহার সম্পর্কে তাদের শ্রেণীবিভাগ আলোচনা করেছি এবং সেইখানে তোমাদের হাইড্রোকার্বনের মধ্যে যে সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন থাকে এবং সেই সম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে অ্যালকেন কীভাবে তার সূত্র কীভাবে নামকরণ করতে হয় তার সূত্র, এগুলো আমি তোমাদেরকে ডিটেলস সেদিন বলেছি। আজকে তোমাদেরকে আমি অ্যালকেনের প্রস্তুতি, অ্যালকিনের প্রস্তুতি, অ্যালকাইনের প্রস্তুতি এবং এদের ধর্ম এবং ব্যবহার সম্পর্কে আলোচনা করব। আশা রাখি তোমরা বুঝতে না পারলে আমাকে প্রশ্ন করবে, আমি তোমাদের উত্তর দিব। ঠিক আছে? কি বুঝতে পারছো আমার কথা? আমি কি বলতে চাইছি তোমাদের? হ্যাঁ, তামিম বলো, কি গত সপ্তাহে আমরা কি পড়েছিলাম? ওকে ওকে, থ্যাংক ইউ, তুমি বলতে পারছো। ফাহিম বলো, গত সপ্তাহে হাইড্রোকার্বনের শ্রেণী বলছিলাম, হাইড্রোকার্বনের শ্রেণী কয় ভাগে ভাগ করেছিলাম? ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আজকে আমরা আসছি। দেখো, আজকের যে পার্ট আছে এই পার্ট শেষে তোমরা হাইড্রোকার্বনের প্রস্তুতি, ধর্ম এবং ব্যবহার সম্পর্কে জানতে পারবে। এখন হাইড্রোকার্বনের প্রস্তুতি, আমরা প্রস্তুতি বিভিন্নভাবে করতে পারি। একটা পরীক্ষাগার প্রস্তুতি আছে, আর একটা আবার আছে তোমার ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, দ্যাট মিনস শিল্প উৎপাদন যেটাকে বলি আমরা। তাই আমরা প্রস্তুতি দুইভাবেই দেখাচ্ছি। অ্যালকেন, হাইড্রোকার্বনের মধ্যে আছে অ্যালকেন, অ্যালকেনের প্রস্তুতি। অ্যালকেনের প্রস্তুতি আমরা মিথেন CH4, এটা তো অ্যালকেন, এর সূত্র কিন্তু আমরা জানি। যদি সূত্র বসে CnH2n+2, অর্থাৎ নামের শেষে আমরা কি বলেছিলাম? n যুক্ত আছে, n, তার মানে কি? এটা মিথেন। তাহলে এই মিথেন আমরা কিভাবে প্রস্তুত করব, কিংবা ইথেন আমরা কিভাবে প্রস্তুত করব, অথবা আমরা প্রোপেন কিভাবে প্রস্তুত করব, তা তোমাদের সামনে আমি এখন তুলে ধরতেছি। দেখো, আমরা যদি কার্বন ডাই অক্সাইড থেকে প্রস্তুত করব, কার্বন ডাই অক্সাইড থেকে প্রস্তুতি, তাহলে কার্বন ডাই অক্সাইডকে যদি আমরা কার্বন ডাই অক্সাইড হাইড্রোজেনের সাথে নিকেল প্রবাহকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেই, তাহলে আমরা মিথেন প্লাস পানি পাবো। এই ক্ষেত্রে দেখো, এখানে হাইড্রোজেন আছে 4টা, এখানে 2টা, মোট 6টা হয়ে গেছে। তাহলে আমরা এখানে 3 দিয়ে দিই, তাহলে 3 দুগুণে 6 হয়ে গেল। তাহলে মিথেন থেকে আমরা অ্যালকেনের প্রস্তুতি, কার্বন ডাই অক্সাইড থেকে আমরা অ্যালকেনের প্রস্তুতি তোমাদের দেখিয়ে দিলাম। এরপরে আমরা আসি অ্যালকিন থেকে। 2, অ্যালকিন থেকে, যদি তোমাদের অ্যালকিন সম্পর্কে পুরোপুরি জানা নাই, অ্যালকিন থেকে ধরো আমরা ইথিন নিয়েছি, এর সাথে যদি আমরা হাইড্রোজেন, জায়মান হাইড্রোজেন নিতে পারো, সরাসরি হাইড্রোজেন অণু ব্যবহার করা যেতে পারে। নিকেল প্রবাহকের উপস্থিতি 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করি, তাহলে আমরা গিয়ে দ্বিবন্ধন ভেঙে গিয়ে আমাদের এক বন্ধন ইথেন প্রস্তুত হবে। তাহলে ইথেন কি? একটি অ্যালকেন, একটি হাইড্রোকার্বন, যেখানে আমরা দেখো এখানে দ্বিবন্ধন ছিল, দ্বিবন্ধন ভেঙে গিয়ে আমরা কি করেছি? সেটা এক বন্ধনে রূপান্তরিত করেছি। তাহলে এখানে তুমি বলতে পারো যে স্যার এখানে তো হাইড্রোজেন ছিল 4টা, এখন তো 6টা হয়েছে, তাহলে আমরা এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে জার্মান অক্সিজেন লিখেছি, এর সামনে 2 দিয়ে, তাহলে আমাদের সমতাও পূর্ণ হয়ে গেল। ক্লিয়ার তোমাদের? কি শোনা বুঝতে পারছো? সুরভি? ওকে, থ্যাংক ইউ।
এরপরে তোমাদের বই দেওয়া আছে একটা ডিকার্বক্সিলেশন বা সোডালাইন পদ্ধতি। সোডালাইন পদ্ধতি, এটাকে তোমাদের বইয়ে ডিকার্বক্সিলেশন দেওয়া আছে। ডি শব্দের অর্থ এখানে ডিক্রিজ করা। আমি তোমাদের প্রস্তুতি করে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো, এটা বলা আছে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডালাইন সহযোগে উত্তপ্ত করলে অ্যালকেন প্রস্তুত হয়। জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ যদি আমরা বলি, জৈব অ্যাসিড হলো অ্যাসিটিক অ্যাসিড বা আমরা বলি ইথানোয়িক অ্যাসিড, এর সাথে আমরা দিয়েছি সোডিয়াম ইথানয়েট। জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ বা সোডিয়াম অ্যাসিটেট, এর সাথে সোডালাইন, সোডা কস্টিক সোডা, আর হলো লাইম মানে চুন। এটা যদি আমরা বিক্রিয়া করি এবং সেই ক্ষেত্রে তাপ দিব, তাহলে দেখা যাচ্ছে কি বিক্রিয়কে এখান থেকে, তুমি একটু ভালো করে খেয়াল করো, দেখো এই মেহেদি বুঝেছ, এই জায়গা থেকে দেখো COONA আর NaO এইটুকু মিলে আমরা বাদ দিলে থাকে CH3 আর H, অর্থাৎ CH4 প্লাস সোডিয়াম, দুইটা সোডিয়াম, কার্বন একটা, অক্সিজেন তিনটা, সোডিয়াম কার্বনেট। তাহলে এই ক্ষেত্রে আমরা মিথেন প্রস্তুত করে ফেলেছি, অ্যালকেন প্রস্তুত হয়ে গেছে। অর্থাৎ এটার নাম ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন এই কারণে হয়েছে, কারণ বিক্রিয়কে যত কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ ছিল উৎপাদে গিয়ে তার চেয়ে এক কার্বন কমে গেছে, কম কার্বন বিশিষ্ট অ্যালকেন প্রস্তুত করেছি আমরা, অর্থাৎ ডিক্রিজ, কার্বনের সংখ্যা কমে গেছে, বিধার নাম হলো ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। তাহলে তোমাদের কাছে ক্লিয়ার? আচ্ছা, এবার আসো আমরা বলি তোমাদের এই যে অ্যালকেনের প্রস্তুতি, এর তো কিছু রাসায়নিক ধর্ম আছে। অ্যালকেনের রাসায়নিক ধর্ম আমরা এটা জেনেছি, অ্যালকেনের ধর্ম দুই ধরনের ধর্ম আছে, এক ভৌত ধর্ম আর একটা রাসায়নিক ধর্ম। ভৌত ধর্মের ক্ষেত্রে আমরা যখন বলি, আমরা জেনেছি অ্যালকেন সাধারণত আসক্তিহীন, সে তাদের কার্বন বা কার্বন হাইড্রোজেনের মধ্যে সিগমা বন্ধন বিদ্যমান থাকায় সে সহজে ওই বন্ধন ভাঙতে চায় না, তাই সে সরাসরি অন্যের সাথে বিক্রিয়া অংশগ্রহণ করতেও চায় না। অর্থাৎ সে যদি বিক্রিয়া অংশগ্রহণ করতে পারত, তাহলে সে দেখা যাইতে অ্যাসিড, ক্ষার, জারক বা বিজারক কিংবা বিভিন্ন অ্যালডিহাইড এদের সাথে সে বিক্রিয়া করতে পারত। কিন্তু তারপরেও কিছু কিছু কার্বন আছে যেগুলা আমরা এই ভৌত ধর্মের মধ্যে যেটা বলি, যে সাধারণত ভৌত অবস্থার ক্ষেত্রে এটা বলা যেতে পারে যে কার্বনের মিথেনের থেকে কার্বন 1 থেকে সাধারণত 4 পর্যন্ত দেখা যায়, এরা গ্যাসীয় পদার্থ। আবার আমরা যদি কার্বন সংখ্যা 5 থেকে 10-এর মধ্যে যাই, এরা আস্তে আস্তে গ্যাস থেকে তরলে রূপান্তরিত হচ্ছে। এর চেয়েও যদি অধিক কার্বন সংখ্যার কথা চিন্তা করি, সেগুলা কি কঠিন অবস্থায় বিরাজ করছে। যেমন আমরা বলতে পারি কঠিন অবস্থায় কার্বনের সংখ্যা যখন বলবো, তখন এখানে এই কার্বনের যে বিষয়টা, কার্বনের সংখ্যার উপরে এর ভৌত সংখ্যার পরিবর্তন হবে। এরপরে আমরা যদি বলি, ধরো এখানে আমরা রাসায়নিক, তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে এটা যেহেতু আসক্তিহীন, এরা সরাসরি কারোর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করতে চায় না, কিন্তু সে কিছু কিছু রাসায়নিক অংশগ্রহণ করে। তার মধ্যে রাসায়নিক ধর্মের মধ্যে আমরা দেখছি যেমন মিথেনকে আমরা ক্লোরিনের সাথে বিক্রিয়া দেব, ক্লোরিনের ইউভি লাইট দিতে হবে আমাদের। এই মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া যদি দিই, এই বিক্রিয়াটা পাবো আমরা মিথাইল ক্লোরাইড প্লাস HC। আমাদের বই অনেক সময় লেখা আছে ক্লোরোমিথেন, এটা লেখা থাকতে পারে ক্লোরোমিথেন। তাহলে ক্লোরোমিথেন এইভাবে যদি তোমরা বুঝতে সহজ, দেখো তো সহজ হয় কিনা, আমি দেখো তো এটা ঠিক আছে কিনা, তুমি এইভাবে বুঝতে পারো না ওইভাবে বুঝতে পারো। এর সাথে আমরা ক্লোরিন বিক্রিয়া দিচ্ছি, ইউভি লাইট। এখানে দেখো কার্বন 1, 2, 3 আর এই যে ক্লোরিন। আমরা এখান থেকে কি করেছি, এই যে এখান থেকে আমরা একটা এই ক্লোরিন দ্বারা এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করেছি।
আর এই হাইড্রোজেন আর এই ক্লোরিন মিলে আমাদের HCl হয়ে গেছে, এখানে HCl হয়ে গেছে, আর এখানে আমরা হাইড্রোজেন দিয়েছি। তাহলে কি হলো এটার নাম? ক্লোরোমিথেন বা মিথাইল ক্লোরাইড। তাহলে এই মিথাইল ক্লোরাইড থেকে যদি আমরা পুনরায় আবার ক্লোরিন সংযোগ করি, মিথাইল ক্লোরাইড প্লাস ক্লোরিন ইউভি লাইট, এখানে বিক্রিয়া করলে আবার দেখা যাবে এখানে আরেকটা হাইড্রোজেনকে যদি ক্লোরিন দ্বারা প্রতিস্থাপন করি তাহলে ডাইক্লোরোমিথেন পাওয়া যাচ্ছে প্লাস HCl, ডাইক্লোরোমিথেন বা আমরা কে বলি এটাকে HCl পাওয়া যাচ্ছে, ডাইক্লোরোমিথেন আর HCl পাওয়া যাচ্ছে। এখন এই ডাইক্লোরোমিথেন থেকে পুনরায় যদি ক্লোরিনের সাথে ইউভি লাইটের বিক্রিয়া দেই তাহলে আমরা কি পাবো? এখান থেকে আরেকটা ক্লোরিন চলে যাবে, এই ক্লোরিনটা এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে করে CHCl3 প্লাস HCl। তাহলে এটা কি হলো? টাইক্লোরোমিথেন বা এটার একটা নাম আছে, টাইক্লোরোমিথেনের অপর নাম হলো ক্লোরোফর্ম। কি বলেছি? টাইক্লোরোমিথেনের অপর নাম কি? ওকে ওকে, থ্যাংক ইউ, ক্লোরোফর্ম। জি, তাহলে আমরা এখানে যদি তুমি একটা জিনিস দেখো, এই জায়গায় দেখো মাত্র আরেকটা হাইড্রোজেন আছে, তাহলে আমরা যদি আরেকবার এটা ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম তোমরা শুনেছো হয়তো আগে আমরা বায়োলজিতে যখন পড়াইছি স্যারে তখন বলেছে, এটা কাজ সম্পর্কে জেনেছ। এই CHCl3 এর সাথে যদি পুনরায় আমরা ক্লোরিন বিক্রিয়া দিই ইউভি লাইট, তাহলে আমরা টাইক্লোরোমিথেন বা কার্বন টেট্রাক্লোরাইড, টেট্রাক্লোরোমিথেন, এটা হলো টেট্রাক্লোরোমিথেন বা আমরা কি বলি এরা কার্বন টেট্রাক্লোরাইড। এই টেট্রাক্লোরোমিথেন পর্যায়ক্রমে দেখো মিথেন থেকে এই চারটে হাইড্রোজেনকে চারটে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপন করে আমরা এটা পেয়েছি। তাছাড়া আমরা যদি ধরো মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া দিই সেক্ষেত্রে কিন্তু আমরা কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি পাবো প্লাস তাপ শক্তি পাওয়া যাবে, তাপ শক্তি আমরা ব্যবহার করি। ঠিক আছে, তাহলে এই হলো অ্যালকেনের রাসায়নিক ধর্ম। তাহলে অ্যালকেনের রাসায়নিক ধর্ম সম্পর্কে তোমরা জানলাম। এবার আমরা আসি অ্যালকিন কি, এটা অবশ্য আগে বলেছি, তারপর আমি আসতে বলবো অ্যালকিনের প্রস্তুতি এবং ধর্ম। অ্যালকিন কথাটা শুনলে দেখো, আমরা ছোট সময় অ্যালকিন উচ্চারণে ইন সাধারণ সূত্র CnH2n, n এর মান 2, 3, 4, 5 etc। অর্থাৎ আমরা যদি n এর মান এখানে কেউ তোমরা হয়তো প্রশ্ন থাকতে পারে যে স্যার n এর মান 1 ধরলে না কেন? 1 ধরলে তো কার্বন কার্বন দ্বিবন্ধনের বিষয়টা এখানে আছে। অ্যালকিন ইন কার্বন কার্বন দ্বিবন্ধন, এবং সেখানে এই সূত্র যদি বসাও প্রথমে n এর মান 1 ধরলে পরে আসবে না, অর্থাৎ n এর মান কমপক্ষে 2 দিলে আমরা কি পাবো? দেখো n সমান যদি 2 হয় তাহলে আমরা পাই C2H2 × 2 বা C2H4, অর্থাৎ ইথিন, CH2 ডবল বন্ড CH2 ইথিন। তাহলে এইভাবে যদি আমরা সূত্র অনুসারে লিখে যাই প্রোপিন, বিউটিন, প্যান্টিন, হেক্সিন, হ্যাপটিন, অপটিন, এভাবে কন্টিনিউয়াস চলবে। ওকে, এখন আমরা এই সূত্র ব্যবহার করে আমরা যেটা দেখলাম ইথিন, প্রোপিন পাইলাম, এটাকে কিভাবে আমরা প্রস্তুতি করা যায় সেটা আমরা দেখি। আর নামকরণ ক্ষেত্রে তোমরা একটা জিনিস খেয়াল রাখতে পারো, সাপোজ CH3 CH ডবল বন্ড CH2, কার্বন সংখ্যা কয়টা? 3টে। যে দিক থেকে দ্বিবন্ধনী শুরু হয়েছে অর্থাৎ কার্যকারীমূলক, এই কথাটা আমি পরে আবার বোঝাবো। কার্যকারীমূলক তোমাদের যোগাযোগ উপরে কারো লাগবে। এই কার্যকারীমূলক যে দিক থেকে শুরু হয়েছে সেই দিক থেকে গণনা সংখ্যায় গণনা করতে হবে 1, 2, 3। অর্থাৎ আমরা যদি দেখি এই পাশ থেকে করলে আমরা দেখি 1, 2, 3, সেক্ষেত্রে দ্বিবন্ধন দূরে চলে যাচ্ছে, কিন্তু আমাদের দেখতে হবে দ্বিবন্ধনটা কোন দিক থেকে গণনা করলে কাছাকাছি চলে আসে।
তাহলে আমরা এই দ্বিবন্ধন দেখছি, এখান থেকে দিলে 1 2 3 এটা যদি দিই তাহলে দেখা গেল আমরা প্রোপিন। অনেকে বলতে পারো যে স্যার 1 প্রোপিন, কিন্তু আসলে 1 নম্বর কার্বন থেকে শুরু হয়েছে বলে এটা প্রোপিনই বলা যায়। ওকে, আবার আমরা এটাকে যদি দেখো আরেকটা জিনিস লিখি, CH3, একটু খেয়াল করে দেখো এখানে কার্বন সংখ্যা কয়টা মোট? 4টা। এই 4টা কার্বনের মধ্যে আমরা যে কোনো পাশ থেকে গণি না কেন দেখো দ্বিবন্ধন মাঝখানে বরাবর আছে। অর্থাৎ আমরা যদি এইখানে যাই 1 2 3 4, অথবা আবার এই পাশ থেকেও যদি আসি 1 2 3 4, অর্থাৎ যে পাশ থেকে যাই না কেন দ্বিবন্ধন এটা মাঝখান বরাবর আছে। বিদায় একে আমরা বলতে পারবো, যেহেতু কার্বন সংখ্যার ভিত্তিতে নামকরণ করা হয়, নামকরণ করার ভিত্তিতে মোট কার্বন সংখ্যা হলো 4টি। তাহলে 1 2 3 4, 4টা কার্বন থাকলে সাধারণত আমরা দেখছি এই সূত্র অনুসারে C4H কত 8, অর্থাৎ এর নাম হলো বিউটিন। অর্থাৎ যেহেতু এটা দ্বিবন্ধন 2 নাম্বার যে কোনো পাশে 2 নাম্বার কার্বন থেকে শুরু হয়েছে, নাম হলো 2 বিউটিন। নাম হলো কি 2 বিউটিন। ওকে, তাহলে নামকরণ সম্পর্কে আমরা জানলাম। তবে সাধারণত অ্যালকেনকে এএনই বাদ দিয়ে তদস্থলে আমরা এখানে অ্যালকেনের ইএনই আমরা বসাই দেব, অ্যালকিন, অ্যালকেনের অ্যালকিন। আচ্ছা, তাহলে আমরা অ্যালকিনের প্রস্তুতিতে আসি। অ্যালকিন প্রস্তুতি। অ্যালকিন প্রস্তুতি করার জন্য আমরা দেখেছি কি যে এখানে আমরা যদি তোমাদের বইয়ে যদিও আর দিয়া কোনো ফর্মুলা করে দেওয়া নাই, এই জন্য আমি যদি দিতে চাই তোমরা হয়তো ভাববা যে স্যার আর দিয়া তো স্যার এটা একটু হাই লেভেলে চলে গেল, আমি আর দিয়ে দিচ্ছি না, এমনি তোমাদের তাও একটু দেখাচ্ছি না। আর CH2Cl প্লাস কস্টিক সোডা অ্যালকোহলীয় দ্রবণ ALC, অ্যালকোহলীয় কস্টিক সোডার দ্রবণ যদি আমরা বিক্রিয়া করি তাহলে আর CH ডবল বন্ড CH2 প্লাস সোডিয়ামের সাথে এসে ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। এক্ষেত্রে তোমরা যদি মনে করো যে স্যার আর দিয়ে তো বুঝতে পারলাম না, আর কি বলেছিলাম? আর হলো অ্যালকেন থেকে একটি হাইড্রোজেনকে বাদ দিলে যে একযোজী মূলক পাওয়া যায় তাকে বলে অ্যালকাইল মূলক। অর্থাৎ তোমাদের পূর্বে ক্লাসে আমি অ্যালকাইল মূলক সম্পর্কে বলেছিলাম, সেগুলোকে যেমন মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, এগুলো অ্যালকাইল মূলক। আর এর জায়গায় যদি আমরা CH3 বসাই, CH2Cl, তাহলে হলো ইথাইল ক্লোরাইড, কস্টিক সোডা, অ্যালকোহলীয় দ্রবণ, আমরা বিক্রিয়া করলাম CH3CH। এই জায়গায় দেখো আরেকটা আমরা যদি এখানে নিয়ে আসি CH3টা এখানে 2 দিয়ে দেবো, CH2 ডবল বন্ড, CH3CH ডবল বন্ড CH2। আমরা আরেক জায়গায় এখানে ইথাইল মূলক দেবো, তখন এই জায়গায় এটা নাম হয়ে গেল প্রোপাইল ক্লোরাইড। আর সমান সমান ইথাইল মূলক, আর সমান সমান কি ইথাইল মূলক। এটাকে আর দ্বারা ডিনোট করবো আমরা, আর যতটুকু ছিল ততটুকু থাকবে। কস্টিক সোডার উপস্থিতিতে বিক্রিয়া করি তখন এটা নাম হবে প্রোপিন প্লাস সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। ক্লিয়ার? বিক্রিয়া বুঝতে পারছো? দেখো এরপর আমরা আসি আরেকটা পদ্ধতি প্রস্তুতির, অ্যালকোহল থেকে। অ্যালকোহল থেকে যদি আমরা বিক্রিয়া করি, তোমরা ধরো ইথানল তোমাদের বইয়ে দেওয়া আছে, ইথানলকে নিরোধক সালফিউরিক অ্যাসিড, নিরোধক পদার্থ কি এটা তোমরা দশম অধ্যায়ে জেনেছ যে সকল পদার্থ কোনো দ্রবণ পানি থাকে সেই পানির প্রতি যাতে প্রবল আকর্ষণ থাকে সেই পানিটাকে সেখান থেকে সে বের করে দেয়, পানি সে নিজে শোষণ করে নেয়। তাহলে এখান থেকে আমরা বিক্রিয়া করি CH ডবল বন্ড CH2 প্লাস আমরা পাবো পানি আলাদা করে দিলাম। তোমাদের বইয়ে যদি এটা দেওয়া ইন্টু সালফার দিয়ে রাখতে হবে।
এটা। তাহলে আমরা অ্যালকিনের প্রস্তুতি কিন্তু পেয়ে গেলাম। এখন তোমাদের যদি এখানে কারো বুঝতে সমস্যা থাকে আমাকে বলবা, আমি এটা বুঝাই দিই। এরপরে আমরা আসি, দেখো অ্যালকিনের ধর্ম। অ্যালকিনে তোমরা হয়তো জেনেছ যে অ্যালকিনে দ্বিবন্ধন থাকার কারণে এখানে কিছু বিক্রিয়ার সুযোগ আছে, বিক্রিয়া করতে খুব সহজ হয়ে যায়, কিছু বিক্রিয়া করা যায়। এখানে বিশেষ সংযোগ বিক্রিয়াগুলো খুব ভালোভাবে সম্পন্ন করা যায়। আর অ্যালকিনের দ্বিবন্ধন থাকার কারণে অ্যালকিনের ধর্ম, এই যে দ্বিবন্ধন, দেখো ভালো করে দেখো, এই যে দ্বিবন্ধন দিয়েছি, এখানে একটা হাত ফাঁকা, এখানে একটা হাত ফাঁকা। এই দুইটা দ্বিবন্ধনের আমরা যদি বলি, একটা সিগমা বন্ধন, শক্তিশালী বন্ধন, অপরটা পাই বন্ধন। এটাকে যদি আমি সিগমা আর এটাকে যদি আমি দিই পাই, তাহলে যখন আমরা বিক্রিয়া করব তখন এই পাই বন্ধন অতি দ্রুত ভেঙে যেতে পারে, ভেঙে সে কী করে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে ফেলে। সেক্ষেত্রে সিগমা বন্ধন শক্তিশালী বিদ্যায় সে বলবৎ থাকবে, আগে পাই বন্ধন ভেঙে যাবে। তাহলে আমরা একটা সাধারণ সিস্টেমে যদি দিই, এটার নাম হলো ইথিন। ইথিনের সাথে আমরা দেখো একটা সিস্টেম করে দিলাম। এখানে হাইড্রোজেন, নিকেল প্রভাবক 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বিক্রিয়া করলে দ্বিবন্ধন ভেঙে গিয়ে এক বন্ধনে রূপান্তরিত হবে। তখন ইথিন থেকে হয়ে গেছে ইথেন। এই বিক্রিয়ায় বনস্পতি ঘি বা ডালডা প্রস্তুত করা হয় বিধায় এই বিক্রিয়াকে হাইড্রোজেনেশন বিক্রিয়া বলা হয়। কি বিক্রিয়া? তুমি বলো তো কি বিক্রিয়া? ওকে ওকে, থ্যাংক ইউ, হাইড্রোজেনেশন বিক্রিয়া বলা হয়। তাহলে আমরা এখানে দেখছি, এর সাথে যদি আমরা আরেকটা বিক্রিয়া করি, এখানে ইথিন থাকবে। ধরো আমরা এটা নিয়ে আসি পানি, উচ্চ চাপ তাপ যদি আমরা দিই, ইথিনের সাথে উচ্চ চাপ ও তাপ দিলে আমরা পাই যাব অ্যালকোহল, CH3 CH2OH। এরপরে আমরা আরেকটা বিক্রিয়া যদি করি, এখানে ধরো ব্রোমিন সংযোগ করব, ব্রোমিন, লাল বর্ণের ব্রোমিন তরল পদার্থ বিক্রিয়া করেছি। তাহলে ইথিনের এই লাল বর্ণের তরল পদার্থ, এটা যখন আমরা ইথিনের সাথে যোগ করব তখন হয়ে যাব CH, এখানে বন্ধন ভেঙে গেল, এই জায়গায় একটা ব্রোমিন, এই জায়গায় একটা ব্রোমিন। অর্থাৎ এই জায়গায় যখন ইথেন 1,2 ডাইব্রোমো ইথেন হয়ে গেছে, 1,2 ডাইব্রোমো ইথেন হয়ে গেছে, তখন এইখানে আগের যে ব্রোমিনের লাল বর্ণ দ্রবণটা ছিল ওইটা এখন আর নাই। লাল বর্ণ দ্রবণটা দূরীভূত হয়ে সেটা বর্ণহীন দ্রবণে পরিণত হয়েছে। এই বিক্রিয়া দ্বারা কিন্তু আমরা অ্যালকেন আর অ্যালকিনের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারি। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা আরেকটা যদি আসি, ধরো এখানে দিই, এই জায়গায় আমরা পানি, জায়মান অক্সিজেন, KMnO4, পটাশিয়াম ডাইক্রোমেট আমরা দিয়ে দিলাম, KOH, কস্টিক সোডার উপস্থিতিতে বিক্রিয়া করি। তাহলে ইথিনের দ্বিবন্ধন ভেঙে গিয়ে আমরা CH2, এখানে CH2, আর এই যে দেখো এই জায়গায় জিনিসটা যদি ভেঙে দিই, এখানে হাইড্রোজেনের CH2 এর জায়গায় একটা হাইড্রোজেন আছে আর একটা OH আছে, ওই হাইড্রোজেন এই অক্সিজেনের সাথে যাবে গিয়ে দুইটা OH হলো এটাতে থাকবে OH, আর এখানে আরেকটা দাও OH। তাহলে কার্বন সংখ্যা যেহেতু দুইটা 1 2, আমরা বলবো কার্বনের দুইটা থাকার কারণ নাম হলো ইথেন। আর যখন আমরা দুইটা OH মূলক শাখা শিকলে দিয়ে দিয়েছি বা এখানে এসে যুক্ত হয়েছে, সংযোগ হয়েছে, তখন এর নাম হয়েছে ইথেন 1,2 ডাইল, ইথেন 1,2 ডাইল, অথবা এটাকে বাণিজ্যিকভাবে বলে ইথিলিন গ্লাইকল। কি বলা হয়? রুবি বলো কি বলা হয়? ওকে, থ্যাংক ইউ, ইথিলিন গ্লাইকল। এটা বুঝতে পারছো বলছি, ইথিলিন গ্লাইকল। এখন আমরা এই প্রস্তুতিতে আরেকটা জিনিস তোমাদের গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো
তোমরা পলিথিনের নাম শুনেছো, দেখেছো পলিথিন এত সস্তা কেন? এই পলিথিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা ইথিন এর সাথে যদি আমরা উচ্চ চাপ তাপ দেই এবং অ্যাটমসফিয়ার আছে তোমার 1000 অ্যাটমসফিয়ার চাপ, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 1000 অ্যাটমসফিয়ার চাপ দিলে n সংখ্যক যদি আমরা এখানে দিয়ে দেই, তাহলে এই ইথিন এটা ভেঙে গিয়ে পলিইথিলিন তথা পলিথিন প্রস্তুত হয়। এখানে n সংখ্যক পলিইথিন তথা পলিথিন, এটা নাম হলো পলিথিন, যেটা আমরা দেখো বাজারে শপিংয়ে বিভিন্ন সময় বিভিন্ন কাজে আমরা ব্যবহার করি, সেটা হলো পলিথিন। তাহলে আমরা অ্যালকিনের রাসায়নিক ধর্ম সম্পর্কেও জানতে পারলাম এবং সেই ধর্মের মধ্যে থেকে আমরা দেখব যে অ্যালকেনের সাথে অ্যালকিনের বিভিন্ন যে ধর্মগুলোর মধ্যে বেশ পার্থক্য রয়েছে। এরপরে আমরা আসি অ্যালকাইন। অ্যালকাইনে দেখো উচ্চারণ হলো আইন। কার্বন কার্বন ট্রিপল বন্ড, সূত্র CnH2n-2 N2 3 4 5 etc। তাহলে আমরা এখানে যদি একটু খেয়াল করে দেখি যে এইখানে 3টা বন্ধন কার্বন কার্বন ট্রিপল বন্ধন কাজ করেছে, আর আগের বেলায় প্রথমটা অ্যালকেন ছিল 1 বন্ধন, এরপরে অ্যালকিন ছিল 2 বন্ধন, এখানে 3 বন্ধন কাজ করেছে। এবং সেক্ষেত্রে যদি n এর মান আমরা n সমান যদি 1 ধরি হবে না, অর্থাৎ আমরা প্রথম সদস্য কিন্তু n সমান 1 দিয়ে পাবো না, তাহলে আমরা কি ধরতে হবে? n সমান 2 ধরলে পরে দেখা যাচ্ছে C2H2, অর্থাৎ এটার নাম হলো আমরা বলি অ্যাসিটিলিন। এই অ্যাসিটিলিন আমরা প্রথমে অর্থাৎ অ্যালকাইন যৌগের প্রথম সদস্য হলো অ্যাসিটিলিন, বা এটাকে আমরা বলি অ্যালকিন, যেরকম হলো অ্যালকাইন বলতে পারবো। অ্যালকাইনের প্রথম যৌগ হলো অ্যাসিটিলিন, ওকে, অ্যাসিটিলিন বা ইথাইন বলবো, সোজা কথা তোমাদের ভাষায় যদি বলি ইথাইন বলবো। তাহলে এখন এই যে এটার নামকরণের ক্ষেত্রেও যদি তোমাদের বলে কেউ, তুমি একটা ধরো তোমাকে বললাম, এটাকে যদি আমি ট্রিপল বন্ড দিয়ে বলি অ্যাসিটিলিন বা ইথাইন, অর্থাৎ এইভাবে যদি আমি লিখি ট্রিপল বন্ড CCH3, তাহলে এটার নাম হলো বিউটাইন 2। যেহেতু 2 নম্বর কার্বনের সাথে ত্রিবন্ধন দিয়েছি, নাম হলো বিউটাইন 2। তোমরা আগে দেখেছিলে দ্বিবন্ধন বিউটিন, এখন যেহেতু 3 বন্ধন বিউটাইন। অর্থাৎ আমরা আরবিতে যখন পড়েছি শুনেছো তোমরা, বাজের বি বা ফেসবুক কি বা বি বু। এখন আমরা এই যোগাযোগ আসে কি দেখলাম হাইড্রোকার্বনের ক্ষেত্রে অ্যালকেনের n, অ্যালকিনের ইন, অ্যালকানের আইন, অর্থাৎ n ইন আইন। কথাটা ক্লিয়ার, বুঝতে পারছো তো? এরপরে আমরা তাহলে প্রস্তুতি দেখাই অ্যালকাইনের প্রস্তুতিতে ক্যালসিয়াম কার্বাইড এর সাথে যদি আমরা ওয়াটারের বিক্রিয়া দিই, তাহলে আমরা এটা ভেঙে গিয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাওয়া যাব, আর পাওয়া যাব অ্যাসিটিলিন বা ইথাইন। প্লাস তোমাদের বইয়ে খুলতে হয়তো এটাই দেখতে পাবা, এই প্রস্তুতিতে আছে এই জায়গায় ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানিকে ভাঙলে আমরা যদি বলো যে স্যার এটা কীভাবে হলো, দেখো আমরা কীভাবে লিখেছি, কার্বন 2টা কার্বন আছে এইভাবে ধরেছে, এরপরে সে পানি ওএইচ এইভাবে দেওয়া আছে। তাহলে এই জায়গায় এই ক্যালসিয়াম ওএইচকে দিয়ে অ্যাটাক করেছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস, আর কার্বন দেখো এই জায়গায় হাইড্রোজেন আমরা যদি যাই, তাহলে এই ক্ষেত্রে আমরা পানির যদি আমরা একটু সমতা করতে চাই, তাহলে এখানে 2 দিয়ে দিলে ভালো হবে। 2 দিয়ে দিলে
তাহলে এখানে দুইটা দুইটা চারটে হয়ে যাবে। তাহলে এই জায়গায় আমরা 2 দিয়েছি, এই দুইটা হাইড্রোজেন আর দুইটা কার্বন মিলে আমরা অ্যাসিটিলিন, অর্থাৎ আমরা যদি এটা এইভাবে দেখি অ্যাসিটিলিন পেয়ে গেছি প্রস্তুত। ওকে, ক্লিয়ার? তাহলে অ্যাসিটিলিন প্রস্তুতি পেলাম। অ্যাসিটিলিনের ভৌত ধর্ম সাধারণত যেহেতু দ্বিবন্ধন থাকার কারণে আমরা দেখেছি যে আগে অ্যালকিনে দেখেছিলাম একটা পাই আর একটা সিগমা বন্ধন, আর অ্যাসিটিলিনের ক্ষেত্রে কটা বন্ধন? তিনটা বন্ধন থাকার কারণে এই প্রথমে এই বন্ধনটা পাই, এটাও পাই, মাঝখানেটা সিগমা। তাহলে বিক্রিয়া করলে ডাইরেক্টলি পাই বন্ধনগুলো আগে ভেঙে যায়, ঠিক আছে? সেক্ষেত্রে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করতে পারবে, দিতে পারো, অর্থাৎ অ্যাসিটিলিন বা ইথাইন এর সাথে যদি আমরা হাইড্রোজেন বিক্রিয়া দিই, নিকেল প্রোপেন উপস্থিতি 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে পারে। দেখো এখানে একদম CH আসলে একটা হাইড্রোজেন তিনটা CH3 একেবারে অ্যালকেনে চলে গেছে, ঠিক আছে? আমরা যদি ব্রোমিন সংযোগ দেখাই Br2, ব্রোমিন সংযোগের ক্ষেত্রে আমরা দেখাইতে পারবো এখানে দেখো CH একটা, এইখানে একটা ব্রোমিন, কার্বনের সাথে ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, আবার এই জায়গায় একটা ব্রোমিন, আবার এই জায়গায় একটা ব্রোমিন, অর্থাৎ এই কার্বনের সাথে দুইটা, এই কার্বনের সাথে দুইটা, তাহলে মোট হলো চারটা। তাহলে চারটা থাকলে হলো টেট্রা, তাহলে টেট্রা ব্রোমো ইথেন প্রস্তুত হয়ে গেল, টেট্রা ব্রোমো ইথেন। তাহলে অ্যালকাইনের প্রস্তুতি তোমাদেরকে আমি বলে দিলাম। এখন এই প্রস্তুতি তো আজকে তোমাদের নেওয়ার পরে দেখা যাচ্ছে কি এটার কিছু একটু ব্যবহার সম্পর্কে জানা দরকার তোমাদের। আমরা দেখছি অ্যালকেনের প্রথম যদি আমরা অ্যালকেনের কথা বলে আসি, তাহলে অ্যালকেনের ব্যবহার প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো অ্যালকেন, অর্থাৎ হাইড্রোকার্বন, মিথেন। আর এটা দিয়ে আমরা কি করি, আমাদের নিজের দেখতে পাচ্ছ ফার্টিলাইজার ফ্যাক্টরিতে এখানে সার উৎপাদন করতেছে, হ্যাঁ? তারপরে বিভিন্ন ফর্মালডিহাইড, অ্যালকোহল, অনেক কিছু এই অ্যালকেন তথা মিথেন দিয়ে প্রস্তুত করা যায়। এছাড়া আমরা অ্যালকিনি ব্যবহারের কথা যদি আসি, কৃত্রিম ঘি বা ডালডা তৈরিতে আমরা অ্যালকিন ব্যবহার করতে পারি। কৃত্রিম উপায়ে আমরা সাধারণত ফলমূল সংরক্ষণ বা ফলমূল পাকাতেও আমরা এটা ব্যবহার করতে পারি। এছাড়া PVC, পলিস্টারিন, টেফলন, PVA এগুলো প্রস্তুত করতেও অ্যালকাইন ব্যবহার করা যায়। আর অ্যালকাইনের ক্ষেত্রে অ্যালকাইন সাধারণত আমরা অক্সিএসিটিলিন শিকা হিসেবে অ্যালকাইন ব্যবহার করি। অক্সিএসিটিলিন শিকা সাধারণত ধাতু গলানো বা জোড়া দেওয়ার কাছে ব্যবহার করা হয়, এরপরে জ্বালানির উপরে এটা ব্যবহার করা যায়। ওকে, তাহলে আমরা আজকে তোমাদের যেসব বিষয়ে টপিকস নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের প্রস্তুতি, ভৌত ও রাসায়নিক ধর্ম এবং ব্যবহার, এটা সম্পর্কে তোমাদের বিস্তারিত আলোচনা করেছি। এখন তোমরা আমাকে আগামী যেদিন আসছে ক্লাস, ওই দিন একটা বাড়ির কাজ করে নিয়ে এসে দিবে। সেটা হলো, লিখে নাও, বাড়ির কাজটা হলো অ্যালকিন ও অ্যালকাইনের বাড়ির কাজ। অ্যালকিন ও অ্যালকাইনের মধ্যে পার্থক্য লিখে আনবে। আরেকটা হলো 2 নাম্বার, হাইড্রোকার্বনে দ্বিবন্ধন, দ্বিবন্ধনের উপস্থিতি কিভাবে নির্ণয় করা যায় তা লিখে আনবে। আশা করি এই ক্লাস সম্পর্কে তোমাদের যদি কোনো
কথা থাকে বা বুঝতে অসুবিধা হয় তোমরা পরবর্তী ক্লাসে আমাকে বলবে, আমি সেখান থেকে তোমাদের যতটুকু সম্ভব এই কী কতটুকু ফিডব্যাক পেয়েছি সেটা যেমন দেখতে পারবো, প্লাস পাশাপাশি তোমাদের এই বাড়ির কাজ তোমরা পারলা কি কী লিখতে পারলা কি পারলা না সেটাও বুঝতে পারবো। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ।